সুপ্রিয় দর্শক, সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিকে আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছে আমি নূর মামুন। আগামীকাল স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। তো এই সেতুতে কাজ করা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি দীর্ঘদিন যাবৎ পদ্মা সেতুতে কাজ করছেন আমরা জানি। তো এই সেতুতে কাজ করার শুরুর গল্পটা আপনার কাছে জানতে চাই। বিশেষ করে আপনি জানেন পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি সেতু। এটির এই সেতুটির মূল দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং ভায়াডাক্টের দৈর্ঘ্য হচ্ছে 3.18 কিলোমিটার। তো বিশেষ করে মূল সেতু যখন কাজ শুরু করা হয়, বিশেষ করে যখন পাইলিং এর সময়টায় বিশেষ করে বাংলাদেশের প্রকৌশলী যারা ছিল এবং বিদেশি যারা ছিল সকলেই পুরো একটা একটা মানে বহুত ডিফিকাল্টের মধ্যে পড়ে গিয়েছিল। যেমন ধরেন আমাদের মেইন যে চ্যানেলটা পদ্মা নদীর যেখান দিয়ে সর্বোচ্চ পানি প্রবাহিত হয়, সেখান থেকে আমাদের আহ, কিছু পাইলিং এর জন্য টোটাল কিছু পাইলিং এর জন্য আমাদের পদ্মা সেতুর ওই যে কিছু ডিজাইন চেঞ্জ করতে হয়েছে। যেমন আগে আমাদের ডিজাইনে ছিল প্রত্যেকটা পায়ারের জন্য 6টা পাইলিং, তো সেখানে আমাদের 7টা করতে হয়েছে। কারণ এই পদ্মার এই যে খরচ স্রোত, এই কারণটাতে। তো এই কাজটা সবচেয়ে ডিফিকাল্ট ছিল। পরবর্তীতে যখন আমাদের পাইলিং হয়ে যায় তখনকার কাজটা মোটামুটি ইঞ্জিনিয়াররা খুব স্বাচ্ছন্দ্য ভাবে করতে পেরেছে, আমার কাছে মনে হয়েছে আর কি। কাজ করতে গিয়ে, পদ্মা সেতুতে কাজ করতে গিয়ে কখনো ভয়ের সম্মুখীন বা বাধার সম্মুখীন হয়েছে? এরকম কোনো ঘটনা ঘটেছে কখনো? বিশেষ করে যখন আপনি জানেন বাংলাদেশ একটা বৃষ্টিপ্রবণ দেশ, তো এখানে আমরা যখন নদীর মাঝখানে কাজ করেছি তখন হঠাৎ করে যখন বিশেষ করে এরকম কাল বৈশাখী ঝড় হয়েছে, তখন আমাদের এমন একটা অবস্থা হয়েছে, আমাদের জীবন শঙ্কার মধ্যে ছিল, কিন্তু তারপর আমরা আহ, ভয় না নিয়ে আমরা সাহসিকতার সাথে এগিয়ে গেছি এবং আমরা আমাদের কাজটুকু সফলভাবে সম্পন্ন করেছি আর কি। আচ্ছা, পদ্মা সেতুর কাজ শুরু হয় অনেক আগে থেকেই। কাজ শুরুর পর দীর্ঘদিন পর আমাদের বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনার মহামারী দেখা দেয়। তো আমরা জানি করোনার সময় সারা দেশ লকডাউনে ছিল। তো লকডাউনকালীন পদ্মা সেতুর কাজও কিছুদিন বন্ধ ছিল। তো এরপর যখন কাজ শুরু হয় তখন আপনারা সেই কাজটা কিভাবে সমন্বয় করে করেছেন? আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন। যখন করোনা ভাইরাসটি আমাদের দেশে চলে আসে তখন বিশেষ করে আমাদের আহ, চা- চাইনিজ যারা ছিল তারা খুব একটা ভয় পেয়ে যায়। তখন বাংলাদেশি যারা শ্রমিক ছিল, আমাদের মতো সাইট ইঞ্জিনিয়ার যারা ছিল, তারা বাড়িতে চলে যায়। তো পরবর্তীতে চাইনিজরা তারা সাইটে আসতো না। পরবর্তীতে তারা বাংলা ইঞ্জিনিয়ারদের খুব রিকোয়েস্ট করছে যে আপনারা আসেন, আমাদের প্রজেক্ট তো বন্ধ করা যাবে না। তো তারা অফিস অফিস থেকে নির্দেশনা দিত। তা সেই মাধ্যমে এই বাংলাদেশের তরুণ ইঞ্জিনিয়াররা, বিশেষ করে যারা সাইটে কাজ করেছে, আহ, তারা সাহসিকতার সাথে কাজ করেছে। যেমন লেবার সংকট ছিল, সেই লেবারের কাজগুলো অনেক সময় ইঞ্জিনিয়ারদের করতে হয়েছে ওই সময়টায়। আপনারা তো বিদেশিদের সঙ্গে কাজ করেছেন। তো তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আপনাদের সমন্বয়টা কিভাবে হয়েছে? সেটা একটু যদি বলতেন। কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা? তাদের আচার ব্যবহার কেমন? সেই বিষয়টা যদি একটু জানাতেন তাহলে। না, আমাদের এইখানে যারা বিদেশি ছিলেন তারা খুবই হেল্পফুল ছিল। যদি আমরা কোনো সমস্যায় পড়তাম, আমরা তাদের কনসালটেন্সি যদি চাইতাম, তো তারা খুব সহজেই তারা আমাদের সহযোগিতা করেছে। বিশেষ করে আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিস্টার রবার্ট, সে খুব হেল্পফুল। তিনি সব সময় সাইডে আসে। বিশেষ করে আমরা যারা তরুণ প্রকৌশলী আছে, তা সাইডে আসলেই উনি সবসময় আমাদের সাথে কথা বলে, কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমরা যদি কিছু প্রশ্ন করি উনি তাৎক্ষণিক অ্যান্সার দিয়ে যায় এবং উনি কাজের একটা সমাধান বের করে দিয়ে যায়। আমাদের দেশের, মানে আপনাদের সহকর্মীদের মধ্যে দেশীয় সহকর্মী এবং
চীন বা বাইরের দেশে যে সহকর্মীদের সঙ্গে আপনি কাজ করেছেন, কার ব্যবহার সবচেয়ে ভালো লেগেছে? বিশেষ করে আমাদের চাইনিজ যারা, ওরা তো হচ্ছে আমাদের কন্ট্রাক্টর। আর বিশেষ করে আমাদের কনসালটেন্ট যারা, ওরা ছিল আপনার আহ, কোরিয়ান এবং মালয়েশিয়ান এবং নিউজিল্যান্ডের আছে কি দুই একজন। তার আর ম্যাক্সিমাম কনসালটেন্ট বাংলাদেশি, বিশেষ করে যিনি নিউজিল্যান্ডের, ওনার ব্যবহার খুবই অমায়িক। আচ্ছা, আরেকটা বিষয় যে দুর্ঘটনার কথা চিন্তা করে সরকার পদ্মা সেতুতে হেঁটে চলাচল বা সাইকেলে চলাচল নিষিদ্ধ করেছে। আর অন্যান্য যানবাহন চলার বিষয়টি ঠিক রেখেছেন। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। বিশেষ করে আপনি জানেন যে পদ্মা সেতু হচ্ছে, আমরা বলতে পারি 6 লেনের একটি সেতু। আহ, 2টি লেন হচ্ছে গাড়ি চলার জন্য, পাশে আরেকটি লেন রাখা হয়েছে, ওটা এমার্জেন্সি লেন। যদি ব্রিজের মাঝখানে কখনো গাড়ি নষ্ট হয় সেজন্য আর কি ওই এমার্জেন্সি লেনে গাড়িটা রাখতে পারবে। আর বিশেষ করে অ্যাম্বুলেন্স বা মোটর সাইকেল ওই লেন দিয়ে চলাচল করতে পারবে। তো ওইখানে গাড়ি গাড়ি সর্বোচ্চ বাংলাদেশে আপনার সরকার স্পিড লিমিট দিয়ে দিচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তো সেখানে অনেক সময় বাংলাদেশে ড্রাইভাররা সে ইনস্ট্রাকশন ফলো করে না, তারা হয়তো বা 100 কিলোমিটার পার আওয়ারে চালাবে। তো ওই সময় যদি কোনো মানুষ ওইখানে দাঁড়ায় বা দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করে, সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে। তো সেই হিসাবে মনে করি বাংলাদেশ সরকার খুব ভালো একটি ডিসিশন নিয়েছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। সরকার থেকে যে পদক্ষেপগুলো নিয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য, তো দুর্ঘটনা এড়াতে কি আরো কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন আপনি? না, আমি মনে করি যদি কোনো মানুষ ব্রিজের মাঝখানে না দাঁড়ায়, বিশেষ করে বাংলাদেশের মানুষ, তো আপনি জানেন যে দাঁড়াইলে তারা ছবি তোলার চেষ্টা করবে। তো যদি এই কাজটি না করে, যদি কোনো মানুষ না দাঁড়ায়, গাড়ি যদি আপনার চলা অবস্থায় থাকে, তাহলে আমি মনে করি না যে কোনো সমস্যা হওয়ার কথা। তো সেই হিসাবে বাংলাদেশ সরকার যে ডিসিশন নিয়েছে যে কোনো মানুষ পায়ে হেঁটে চলতে পারবে না, বিশেষ করে নন মোটরাইজ, যেমন বাইসাইকেল, আবার 3 হুইলার, বিশেষ করে অটো রিক্সা, রিক্সা, ভ্যান, এগুলো চলতে পারবে না। কারণ আপনি জানেন যে পদ্মা সেতু এটা হচ্ছে এস আকৃতির একটা সেতু। তো এখানে আপনার স্পিড লিমিট থাকবে 80 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের মধ্যে। তো এত স্পিডে থাকা অবস্থায়, আর বিশেষ করে যদি পাশ দিয়ে আপনার কম স্পিডের গাড়ি চলে, তাহলে আপনার যেই গাড়িগুলো রানিং থাকবে তাদের খুব সমস্যা হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জেনেছি যে পদ্মা সেতুতে ওজন পরিমাপক যন্ত্র এখনো বসানো হয়নি। তো দুর্ঘটনা এড়াতে বা বিভিন্ন প্রয়োজনে এই পরিমাপক যন্ত্র বিষয়ে আপনার মতামত কি? আমি মনে করি যে আহ, এই এরকম ব্যয়বহুল একটি স্ট্রাকচারে আপনাদের পরিমাপক যন্ত্রটা খুবই দরকার। আহ, আর বিশেষ করে আপনারা জানেন যে পদ্মা সেতুতে প্রত্যেকটা স্প্যানের নিচে আপনার 10,000 টনের এক একটা বিয়ারিং বসানো হয়েছে। তো তার অতিরিক্ত লোডের যদি কোনো গাড়ি ব্রিজে ওঠে, অবশ্যই ব্রিজের স্ট্রাকচারে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো সেই হিসাবে ওজন মাপক যন্ত্রটা খুবই দরকার এই ব্রিজের ক্ষেত্রে। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিন এই সেতুতে আপনি কাজ করেছেন। তো আগামীকাল সেটি উদ্বোধন হতে যাচ্ছে। তো আপনার অনুভূতি কেমন লাগছে? এই বিষয়ে যদি আমার একটু অনুভূতি অসাধারণ ভাই। স্বপ্নের পদ্মা সেতু এইখানে এই নির্মাণ কাজের সাথে সংযুক্ত হতে পেরে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আর বিশেষ করে আমার বাড়ি হচ্ছে বরগুনা জেলার আমতলী উপজেলায়। আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা জানি যে পদ্মা সেতুর প্রয়োজনীয়তাটা কতটুকু। যদি আমাদের এমার্জেন্সি ঢাকা আসতে হয়, বা আমাদের কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়, বিশেষ করে বা কোনো আমার আত্মীয় স্বজন যদি মারা যায়, তাদেরকে বাড়ি নেওয়ার জন্য, এরকম এমার্জেন্সি কিছু কাজের জন্য আমাদের পদ্মা সেতু বা
খুবই দরকার। আরেকটি কথা হচ্ছে যে আমাদের দক্ষিণাঞ্চল অবহেলিত ছিল। তো এই পদ্মা সেতুর মাধ্যমে আমাদের দক্ষিণাঞ্চলে শিল্পায়নের সৃষ্টি হবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। বিশেষ করে আমাদের পার পার ক্যাপিটাল ইনকাম যেটা আছে সেটাও বাড়বে আমি মনে করি। ধন্যবাদ ইব্রাহিম খলিল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আহ, দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম পদ্মা সেতু নিয়ে বিভিন্ন কথা। আমাদের সঙ্গে ছিলেন ইব্রাহিম খলিল। তো আমরা জানি 2035-40 সালে আমাদের দেশ উন্নত দেশের তালিকায় যেতে পারে, এমনটি আমরা আশা করছি। তো উন্নত দেশে যাওয়ার সময়ে এই পূর্ব মুহূর্তে পদ্মা সেতু নিশ্চয়ই আমাদেরকে পদ্মা সেতু আমাদের নিশ্চয়ই এই ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ।